আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। আমার বয়স তখন 21 বছর। রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি সকলে। মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে আমাদের তাঁবু পড়েছে। সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকালের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো। আমাদের সঙ্গে ছিল গুণধর মেট। ও বলল, ওরে বাবা, এই যে ঈশানে মেঘ, বৃষ্টি একটু পরেই হবে। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল। রইল শুধু গুণধর ও গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে বাজার করতে চলে গেল। নদীর ধারে নির্জন স্থানে তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা একে দুর্যোগের পূর্বাভাস, তার উপরে ওই ভয়ঙ্কর নির্জনতা। অচেত উপায়ও নেই। একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ 2 দিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ, বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এই কাজ ছেড়ে কোনো অফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখি। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তাই শুনে যাই জগাইদার কথা, আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো। যাই হোক, সবাই চলে গেলে একা আমি মন মরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোনো রকমে আলোটা জ্বালালাম। হঠাৎ ঝড় উঠল। প্রথমে গো গো করে একটা শব্দ, তারপরে কড়কড় করে বজ্রপাত। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো। আমার যত রাগ হলো গুণধর ও গোষ্ঠদার উপর। আমাকে এইভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের বাহানা ছিল। ওরা গেল নেশা করতে, বাজার হয়তো করবে, কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি একা এখানে কি করি? এই নির্জনে ভূতের ভয়, সাপের ভয়, সব কিছুই পেয়ে বসলো আমাকে। এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম,
এমনকি এও ঠিক করলাম এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডের নিচের কর্তাদের বলবো শালিমারে পোস্টিং দেন তো ভালো, না হলে ইস্তফা। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যেই দেখি টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান দুটো কোথায় রে? বললাম, ওরা তো বাজারে গেছে। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে, তার ওপর এই দুর্যোগ। আমি না থাকলে দেখি ওদের সাহস বেড়ে যায় খুব। কিন্তু জগাইদা, তুমি এই দুদিন কোথায় ছিলে? আর বলিস না ভাই, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি, তা সে কি বিপদ। যাক সে কথা, আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিন্তা নাই। কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর। কেন জগাইদা, এই অন্ধকারে যাব কোথায় আমি? চল, তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায়? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এখনই উঠল বলে একটু পরে তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবালি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপরেই দেখি বাঁধের উপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। এরপর নামলো বৃষ্টি। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে। এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো। জগাইদার বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমার বাড়িতে একটু আশ্রয় দাও। ভদ্রলোকের ছেলে এই রকম ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো? আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা? বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? তাঁবুর তো চিহ্ন নেই। তার উপর এই রকম ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হোক, আমি যে চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া। না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ওর একটিও অবশিষ্ট থাকবে না আর। সে তো বুঝলাম, কিন্তু ওই দুর্যোগে তুমি থাকবে কি করে? আমার জন্য চিন্তা করিস না, আমি হচ্ছি জলকাদার মানুষ, ওসব আমাদের গায়ে শোয়া। আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যিই বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্তর তরকারি, মৌরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করল। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর ও গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি। একেবারেই নিশিভোর যাকে বলে। গুণধর বলল, শোন, আমরা স্টেশন ধরে যাচ্ছি গদাইদাকে দেখতে। তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বেলায় একেবারে শ্মশানে চলে আসবি। চমকে উঠলাম আমি। সে কি, কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে। এ একেবারে জাত কেউটেই কামড়েছে, বুঝলি, দারুণ বিস্তার।
আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা যদি সত্যিই হয়, তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়ি পর্যন্ত দিয়ে গেল? আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালাসিরাও আছে। সবাই বলল, আমরা তোমার কথাই ভাবছিলাম গো, কি দুর্যোগী না গেল কাল। তিনজন সহকর্মীকে হারালাম। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল। গুণধর আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠে বর্জাঘাতে কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে। আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। এমনও কি হয়? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।